আমাদের প্রিয় দেশবরেণ্য মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনে তার অন্তর্ধানের মতোই গভীর রহস্যঘন আরেকটি অধ্যায় হলো তার বিবাহ এবং সন্তান। এ ব্যাপারে সত্য মিথ্যা মিলিয়ে বহু গুজব ছড়িয়ে আছে, কিন্তু গুজব বাদ দিয়ে শুধু তথ্য প্রমাণগুলো বিশ্লেষণ করলে তবেই আসল সত্যটা বোঝা সম্ভব হবে। আসুন তাহলে শুরু করা যাক। নেতাজির বিবাহের প্রসঙ্গটা প্রথম কিভাবে সূত্রপাত হলো? স্বাধীনতা দিবসের ঠিক 4 দিন আগে, অর্থাৎ 1947 সালের 11ই আগস্ট, হঠাৎ নেতাজির দাদা শরৎচন্দ্র বোস ভারতের উডবি প্রধানমন্ত্রী নেহেরুজির কাছ থেকে একটা খবর পেলেন। কি খবর? না, নেতাজি নাকি গোপনে এমিলি শেঙ্কল নামে এক অস্ট্রিয়ান মহিলাকে বিবাহ করেছিলেন। শুধু তাই নয়, তাদের একটি কন্যা সন্তানও আছে এবং নেতাজির বিধবা পত্নী সন্তানসহ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে নিভৃতে বসবাস করছেন। এ তো বিনা মেঘে বজ্রপাত। কিন্তু নেহেরুজি শুধু বসু পরিবারে খবর পাঠিয়েই থেমে থাকলেন না। কিছুদিন পরে একটি সভাতে তিনি নেতাজির বিবাহ এবং সন্তানের কথা বেশ ফলাও করে ঘোষণা করলেন। কিন্তু একটা গোলমাল হয়ে গেল এবার। তিনি শরৎচন্দ্রকে যে কন্যা সন্তানের কথা বলেছিলেন 2 বছর আগে, সে হঠাৎ করে এই সভাতে পুত্র সন্তান হয়ে গেল। তার আবার 1949 সালে 8 বছর বয়সও হয়ে গেল। এ কি কাণ্ড, কি বিভ্রান্তি! নেহেরুর ঘোষণার পরেই দিকে দিকে সংবাদপত্রে ঢি ঢি পড়ে গেল। স্ক্রিনে দেখুন, 14ই এপ্রিল 1949 সালের এক সংবাদপত্রের চিফ এডিটর টেলিগ্রাম করে খবরটি পাঠাচ্ছেন হেডলাইন হিসেবে ছাপার জন্যে। আন্ডারলাইন করা অংশটি লক্ষ্য করুন। পরিষ্কার লেখা রয়েছে, জার্মানিতে হঠাৎ নেতাজির স্ত্রী ও পুত্র সান ভুঁইফোড়ের মতো উদয় হয়েছে। ক্রপ আপ ভাষাটা দেখুন, ভাষার মধ্যেই যেন একটা অবিশ্বাসের আভাস রয়েছে। তাছাড়াও অবশ্য ওই চিঠিতে আরও বিস্ফোরক কিছু কথা ছিল। সবুজ আন্ডারলাইন করা অংশটা লক্ষ্য করুন, লেখা রয়েছে, নেতাজি যে জীবিত আছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, সম্ভবত নেতাজি জীবিত থাকার কথা লেখার জন্যেই ওই খবরটি ছাপানোর অনুমতি দেওয়া হলো না, সেন্সর করা হলো। অন্তত ওই অংশটি কাগজে ছাপা হয়ে বেরোয়নি, কিন্তু অন্যান্য অনেক কাগজে নেতাজির স্ত্রী ও পুত্রের খবর বেরিয়েছিল। এই মর্মে অন্য একটি পত্রিকার একটি আর্টিকেল থেকে প্রমাণ স্ক্রিনে দেখুন। এদিকে আপনাদের অবশ্যই খেয়াল আছে যে জওহরলাল নেহেরু নেতাজির দাদা শরৎচন্দ্র বসুকে নেতাজির বিবাহ ও সন্তানের কথা জানিয়েছিলেন। তবে শরৎচন্দ্রের স্পষ্ট সন্দেহ হলো যে পুরোটাই একটা গভীর ষড়যন্ত্র। নেতাজির গগনচুম্বী জনপ্রিয়তা এবং ঐশ্বরিক ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করার জন্যই এই সমস্ত প্রচার। কিন্তু তা সত্ত্বেও সত্য মিথ্যা স্বচক্ষে যাচাই করার জন্যে তিনি ভিয়েনা গিয়ে এমিলি ও তার সন্তানের সঙ্গে দেখা করলেন। এমিলি শরৎচন্দ্রকে জানালেন যে 1942 সালে তাদের বিবাহ হয়েছিল। তাদের মধ্যে কী কথাবার্তা হয়েছিল কেউই বিস্তারিত জানাননি, কিন্তু পরের দিনের খবরের কাগজের রিপোর্ট অনুযায়ী এমিলি তার পুত্র সন্তানকে দেখিয়েছিলেন শরৎবাবুকে। দেখুন সেই রিপোর্ট। শরৎচন্দ্র সেখানে কয়েকদিন ছিলেন এবং শরৎচন্দ্র ও এমিলির মধ্যে নিশ্চয়ই আরও অনেক কথাই হয়েছিল, কিন্তু ফিরে আসার পর শরৎচন্দ্র সে বিষয়ে সবিস্তার আর কিছুই বললেন না। যাই হোক, নেতাজির স্ত্রী পুত্র আসল নাকি সাজানো সেটা প্রমাণ করার তো কোনো রাস্তা ছিল না। তখন তো আর ডিএনএ টেস্ট ছিল না। এমিলি তার ম্যারেজ সার্টিফিকেট বা তার পুত্র বা কন্যা যাই হোক তার বার্থ সার্টিফিকেট কিছুই দেখাননি। সুতরাং ব্যাপারটা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল। তবে শরৎচন্দ্রের চুপ করে থাকার একটা অন্য সম্ভাব্য কারণ ছিল। বিভিন্ন সূত্রের খবরের ভিত্তিতে শরৎচন্দ্র মোটামুটি নিশ্চিত ছিলেন যে সুভাষ জীবিত আছে। এমনকি কর্নেল হাবিবুর রহমান, যিনি ছিলেন নেতাজির বিতর্কিত শেষ প্লেন যাত্রার সহযাত্রী, তার সঙ্গে কথা বলার পরও শরৎচন্দ্র চিৎকার করে বলেছিলেন, হি ইজ টেলিং লাইজ, ও মিথ্যে কথা বলছে। সম্ভবত শরৎচন্দ্র ভাবছিলেন যে সুভাষ তো ফিরবে, সুভাষ ফিরলে তার স্ত্রী পুত্রের ব্যাপারে সবকিছু পরিষ্কার হবে। শরৎচন্দ্র এই ব্যাপারে কিছু না আলোচনা করলেও চতুর্দিকে নেতাজির স্ত্রী ও পুত্রের খবর প্রচারিত হতে শুরু হলো। বিভিন্ন লোক, বিভিন্ন নেতা নেত্রী শরৎচন্দ্রের কাছে চিঠি লিখে ব্যাপারটা জানতে চাইলেন। এই রকমই এক চিঠির উত্তরে শরৎ বোস যা লিখেছিলেন, দেখুন সেই উত্তর। এটি একটি খুব দুর্লভ নথি। 2 লাইনের সংক্ষিপ্ত চিঠিতে
শরৎচন্দ্র পরিষ্কার বলেছেন, ওসব কথায় কান দেবেন না, ইগনোর। দেখুন স্ক্রিনে চিঠিটা। দুর্ভাগ্যবশত এমিলিদের সঙ্গে দেখা করে দেশে ফেরার অল্প কিছুদিনের মধ্যেই শরৎচন্দ্রের আকস্মিক মৃত্যু হয় এবং শরৎচন্দ্র বসুর মৃত্যুর সঙ্গে সঙ্গে নেতাজির বিবাহ রহস্য ভেদ করার একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র বা শৃঙ্খল, একটা লিঙ্ক কিন্তু চিরকালের মতন হারিয়ে গেল। এদিকে 1949 সালে নেতাজির যে সন্তান ছিল 8 বছরের পুত্র, 1951 সালে কোনো এক জাদু বলে সরকারি তথ্য অনুযায়ী, মানে শরৎচন্দ্রের মৃত্যুর ঠিক পরে পরেই সেই পুত্র হয়ে গেল কন্যা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 1951 সালেও সেই কন্যার বয়স 8 বছরই রয়ে গেল। সুতরাং পুরো ব্যাপারটা নিয়ে একটা চরম বিভ্রান্তির সৃষ্টি হলো। তো যা হোক, তর্কের খাতিরে আমরা মেনেই নিলাম যে নেতাজির ওটি কন্যা সন্তানই ছিল। এইবার শুনুন এই কন্যার সম্পর্কে আর কয়েকটি আশ্চর্য তথ্য। 1960 সালে নেতাজির কন্যা অনিতা ভারতে আসেন এবং তাকে সাড়ম্বরে প্রধানমন্ত্রীর বাসভবনে থাকতে দেওয়া হয়। তা নেহেরুজি কি নেতাজির এতই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যে নেহেরুজি প্রতিজ্ঞা করেছিলেন যে নেতাজি যদি ফিরে আসেন তাহলে যুদ্ধ অপরাধী হিসেবে দেশে তার বিচার করা হবে, ওয়ার ক্রিমিনাল। যে নেহেরু 1948 সালে আদেশ জারি করেছিলেন যে দেশের কোনো থানায় নেতাজির ফটো রাখা যাবে না, সেই নেহেরুই নেতাজির কন্যাকে নিজের বাসভবনে সাড়ম্বরে সরকারি খরচে রেখে দিলেন অতিথি হিসেবে। তো যাক, এই তথাকথিত নেতাজি কন্যাকে নিয়ে শ্রী শিশির বোস, নেতাজির ভাইপো, তখন পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল TN সিং তার সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু সেই খবর সংবাদপত্রে প্রকাশিত হতেই বিভিন্ন জায়গা থেকে নানা রকম প্রতিবাদ শুরু হলো। এমনকি সর্বভারতীয় স্বাধীনতা সংগ্রামী সমিতির কর্মাধ্যক্ষ মহাশয় তিনি বাংলার রাজ্যপালকে একটি চিঠি লিখলেন। স্ক্রিনে দেখুন সেই বিস্ফোরক চিঠির বয়ান। তিনি রাগঢাক না করে স্পষ্টভাবে লিখলেন যে এই অনিতা আসলে এক জার্মান কর্নেল ব্রিজেডের কন্যা। তারা এমিলি শ্যাঙ্কেলের প্রতিবেশী ছিল এবং অনিতা জন্মের পর মাত্র কয়েক মাসেই পিতৃমাতৃহারা হয় এবং তখন এমিলি শ্যাঙ্কেল তাকে পালন করে। অর্থাৎ অনিতা হচ্ছে এমিলি শ্যাঙ্কেলের পালিতা কন্যা। তা হঠাৎই মিস্টার ব্রিজেড কোথা থেকে এসে উদয় হলেন, একটু পরেই আমরা সেটা দেখব। সেই স্বাধীনতা সংগ্রামী মহাশয় আরও লিখলেন যে বসু পরিবারের কিছু কিছু সদস্য এখন সম্পূর্ণ দ্বিচারিতা করছে, তাকে নেতাজির মেয়ে বলে প্রমাণ করতে চাইছে। তিনি রাজ্যপালকে অনুরোধ করলেন যে ভারত সরকারের কাছে এ ব্যাপারে তথ্য চাওয়া হোক। এ তো সাংঘাতিক অভিযোগ। রাজ্যপাল মশাই তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে ব্যাপারটা জানতে চাইলেন। আর কি আশ্চর্য ঘটনা দেখুন, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এর উত্তরে স্পষ্ট জানিয়ে দিল যে তাদের কাছে নেতাজির বিবাহ হয়েছে বা সন্তান আছে এমন কোনো তথ্য নেই। বুঝুন অবস্থা। এদিকে সেই মেয়েই থাকছে জওহরলাল নেহরুর বাড়িতে নেতাজির মেয়ে হিসেবে সরকারি অতিথি রূপে। আরও কয়েকটা ঘটনা দেখে নিন। অনিতার যে প্রথম পাসপোর্ট তৈরি হয়েছিল তাতে তার নাম ছিল মিস ব্রেজেট, মিস বোসও নয়, মিস শ্যাঙ্কেলও নয়। 2 নম্বর, শত অনুরোধেও অনিতার বার্থ সার্টিফিকেট তিনি কখনো দেখাননি। 3 নম্বর, বিভিন্ন পক্ষ থেকে এমনও দাবি ওঠে যে ভিয়েনাতে যে ইউনিভার্সিটিতে অনিতা পড়াশুনো করে সেখানে অনুসন্ধান করে দেখা হোক যে তার বাবার নাম কি লেখা আছে। কিন্তু ভারত সরকার এই অনুরোধে কোনো কর্ণপাত করল না। কিন্তু এই ব্রিজেট নামটা জনসমক্ষে আসা মাত্রই এমিলি আর অনিতার অস্বস্তি ভীষণ রকম বেড়ে গেল। এমিলি শ্যাঙ্কেল তাড়াতাড়ি একটা চিঠি লিখলেন। তিনি জানালেন যে তিনি নাকি নিজের মেয়ের নাম অনিতা ব্রিজেট রেখেছিলেন। কেন? অনিতা বোস নয়, অনিতা শ্যাঙ্কেল নয়, হঠাৎ ব্রিজেট কেন? তার একটা অদ্ভুত ছুতো তিনি দেখালেন, মানে দুরাত্মার ছলের কোনো অভাব হয় না আর কি। এতদিন সব জায়গায় মেয়ের নাম অনিতা বোস বলে এসেছেন, আর আজ প্রবীণ স্বাধীনতা সংগ্রামী মহাশয় যেই ঝুলির বিড়ালের টুঁটিটা চেপে ধরেছেন অমনি মেয়ের নাম বদলে গেল। আসলে এটা একটা সাংঘাতিক চতুর চাল। যদি বাই চান্স কখনো মেয়ের বার্থ সার্টিফিকেট প্রকাশিত হয়ে পড়ে
এবং সেখানে দেখা যায় যে তার আসল নাম ব্রিজেট, তখন বলা যাবে যে আমি তো আগেই বলেছিলাম চিঠিতে যে আমিই ওই নাম রেখেছি। তা মেয়ের তো 21 বছর বয়স হলো, এতদিন কাউকে আসল নামটা জানাননি। আর একটা জিনিস দেখুন, পরবর্তীকালে 90-এর দশকে যখন ডিএনএ টেস্ট পিতৃত্ব নির্ধারণের জন্য আবিষ্কৃত হলো, তখন কিন্তু অনিতা সরাসরি ডিএনএ পরীক্ষা করতে প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলেন। অনিতা সম্পর্কে আপনারা এখনই কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আর একটা আরও চূড়ান্ত বিভ্রান্তিকর বিষয় দেখে নিন। 2015 সালে পশ্চিমবঙ্গ সরকার নেতাজি বিষয়ক কিছু ফাইল জনগণের প্রদর্শনীর জন্য উন্মুক্ত করে দেন, অর্থাৎ ডিক্লাসিফাই করে দেন। তারই একটি ফাইলে, 43 নম্বর ফাইলে দেখুন এই গোপন গোয়েন্দা রিপোর্টটি পাওয়া গেছে। এখানে লেখা রয়েছে যে রিপোর্ট অনুযায়ী নেতাজি এক চেক মহিলাকে বিবাহ করেন এবং তাদের একটি কন্যা সন্তান আছে এবং কন্যার নাম নিমা। বুঝুন অবস্থা, চেক মহিলা, তাহলে কি নেতাজির আরেকটা বউ, আরেকটা মেয়ে, নাকি নানা রকম কাগজ তৈরি ছিল যেটা কাজে লাগে? ব্যাপারটা খুব গুরুতর হয়ে যাচ্ছে বুঝতে পেরে ভারত সরকার তাড়াতাড়ি একটা সাফাই তৈরি করলো। সরকার জানালো, না না, সেসব কিছু নয়, আসলে চেকোস্লোভাকিয়া আর জার্মানি তো পাশাপাশি দেশ, তাই হয়তো দেশটা লিখতে ভুল হয়ে গেছে। বাহ, সুন্দর যুক্তি। তার নামটা নিমা হলো কেন? তা সরকার বলল, আরে বাবা, নিমা আর অনিতা অনেকটা শুনতে একই রকম না, ওটা হয়তো শুনতে ভুল করে নিমা লিখেছে, ওটা কিছু নয়। বুঝুন কাণ্ড। বসু পরিবারের কিছু সদস্যের, বিশেষ করে নেতাজির পরের প্রজন্মের কয়েকজন মান্যগণ্য সদস্য এবং সদস্যার দ্বিচারিতা এবং পরস্পর বিরোধী কথাবার্তা কিছু নজির কিন্তু ধীরে ধীরে প্রকাশ হতে থাকলো। প্রথমত, শরৎচন্দ্র ভিয়েনা থেকে ফিরে বলেছিলেন যে এমিলি জানিয়েছে যে 1942 সালের জানুয়ারি মাসে তাদের বিবাহ হয়েছিল। এমনকি এমিলি একটি চিঠিতেও সে কথাই জানান। স্ক্রিনে আপনারা সেই চিঠি দেখতেই পাচ্ছেন। আর তাছাড়াও শরৎচন্দ্র বসুর পুত্র শিশির কুমার বসু 1977 সালে কলকাতা হাইকোর্টে এফিডেভিট জমা দিয়ে জানিয়েছিলেন যে 1942 সালে নেতাজির বিয়ে হয়। আপনারা স্ক্রিনে সেই এফিডেভিটটাও পর্যন্ত দেখতে পাচ্ছেন। আর এই শিশির বোস নিজেই আবার নেতাজি রচনা সমগ্রের ভূমিকায় লিখলেন যে নেতাজির 1937 সালের 29শে ডিসেম্বর বিবাহ হয়েছিল। তা শিশিরবাবু নিজেই নিজের কথার বিরোধিতা করছেন। তিনি কোনটা সত্য বলছেন আর কোনটা মিথ্যে বলছেন? মানে সোর্সের মধ্যে ভূত আছেই, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাছাড়া 1939 সালে চীনে যাওয়ার জন্য নেতাজি পাসপোর্টের আবেদন করেছিলেন। সেখানে তিনি পরিষ্কার লিখেছিলেন যে তিনি অবিবাহিত, ম্যারিটাল স্ট্যাটাসে তিনি লিখেছেন সিঙ্গেল। তাহলে কে মিথ্যে কথা বলছেন, নেতাজি না শিশির কুমার বসু? আর একটা পরম আশ্চর্য ঘটনা শুনুন। শরৎচন্দ্রের মৃত্যুর পর হঠাৎ কোথা থেকে একটা চিঠি বের হলো, সেটি বাংলায় লেখা। লিখছেন নেতাজি তার দাদা শরৎচন্দ্র বসুকে। তিনি যেন দাদাকে জানাচ্ছেন যে তিনি বিবাহ করেছেন। তা ভালো কথা, জানাতেই পারেন, কিন্তু হঠাৎ এতদিন পরে চিঠিটা এলো কোথা থেকে? নেতাজির ভাইঝি রোমা লিখেছেন যে শরৎচন্দ্র যখন 1949 সালে ভিয়েনা গিয়েছিলেন তখন এই চিঠি এমিলি নিজে হাতে শরৎবাবুর হাতে দিয়েছিলেন। আবার ওই রোমার বোন গীতা পরে বলছেন যে চিঠিটা পোস্টে কলকাতার এলগিন রোডের বাড়িতে এসেছিল। আর তার থেকেও মজার ব্যাপার হলো, শিশিরবাবু এক জায়গায় জানিয়েছেন যে ওই বাংলা লেখা চিঠিটা নাকি একটা সিগারের বাক্স থেকে পাওয়া গেছে। কাকে বিশ্বাস করবেন? এরা কিন্তু সবাই বসু পরিবারের সদস্য। আর তার চেয়ে বড় কথা, নেতাজি জীবনে কোনোদিন তার দাদাকে বাংলায় চিঠি লিখতেন না, তো হঠাৎ এই চিঠিটা বাংলায় লিখলেন কেন? আর লিখে যদি বিবাহের খবরই দিলেন, সেখানে না এমিলির নাম না অনিতার নাম। আর তার থেকেও সব থেকে বড় কথা, কিছুদিন বাদে এই চিঠিটা হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল। চিঠিটা নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু তার একটা ইংরাজি অনুবাদ পাওয়া যাচ্ছে। বুঝুন কি আশ্চর্য ব্যাপার। আপনি নিজের মতো করে বুঝেই নিন। এতটুকু খবর শুনে যদি আপনাদের কিছুমাত্র বিভ্রান্তি হয়ে থাকে, তাহলে এর পরের খবরটা শুনলে আপনাদের মাথা ঘুরতে শুরু করবে। নেতাজির ভাইপো এ কে বোস এবং শিশির বোস দ্বারা প্রকাশিত একটি বইতে এমিলির 3টে ফটো আছে। 1935 সালের নেওয়া, 1936 সালের নেওয়া এবং 1937 সালে, এই 3 বছরে তোলা। কিন্তু খুব স্পষ্টত 1935-এ তোলা এমিলির ছবি
এবং 1937-এ তোলা এমিলির ছবি সম্পূর্ণ ভিন্ন মহিলার। দেখুন সেই রিপোর্ট নিজের চোখে। দেখুন, নেতাজির বিয়ে এবং সন্তান, এই তত্ত্বে এত অসঙ্গতি আর গরমিল আছে যে সব বলতে গেলে শেষ হবে না, মহাভারত হয়ে যাবে। অনেক প্রশ্নের সন্তোষজনক উত্তর এখনও নেই। যেমন ধরুন, এমিলি শেঙ্কেল নেতাজির ভাইপো অরবিন্দ বোসকে নেতাজির আত্মজীবনীর 3টি পাণ্ডুলিপি দিয়েছিলেন। তিনি বিশেষ অনুরোধ করেছিলেন যে তৃতীয়টা যেন প্রকাশ করা না হয়, কারণ তাহলে সবাই জেনে যাবে যে নেতাজি আসলে জীবিত আছেন। দেখুন, তার মানে এমিলি জানতেন যে নেতাজি জীবিত। তাহলে ভারত সরকারের তথ্য অনুযায়ী এমিলি নাকি নেতাজির মৃত্যু সংবাদ পেয়ে একেবারে ভেঙে পড়েছিলেন। এমনকি কংগ্রেস থেকে তাকে 20 বছর ধরে পেনশনও পাঠানো হতো। আরও একটা কথা, ওই বিতর্কিত তৃতীয় পাণ্ডুলিপিটি হঠাৎ রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে গেল। বসু পরিবারের কোন সদস্যের হাত আছে এর পিছনে? কেউ না কেউ তো অবশ্যই জড়িত। সেই একই ব্যক্তি বা ব্যক্তিরা নেতাজির হাতে লেখা নকল বিয়ের চিঠিটাও সরিয়েছে। আচ্ছা ভাবুন তো, এমিলি ও তার সন্তান, এমনকি এমিলি নেতাজির সেক্রেটারি থাকার সময় নেতাজির সঙ্গেও তার ফটো ছড়াছড়ি। তা বিয়ের সার্টিফিকেট না থাক, হিন্দু মতে বিয়ের একটা ফটোও নেই। নেতাজির বাংলা চিঠিটার কথা ভাবুন। আর চিঠিটা 1943 সালের 6 ফেব্রুয়ারি বার্লিন থেকে লেখা। কিন্তু তার আগেই তো তিনি বার্লিন থেকে চলে গেছেন। কত বলবো। এমিলি যতদিন জীবিত ছিলেন ততদিন বলেছেন যে জাপানের রেনকোজি মন্দিরের চিতাবর্ষ নেতাজির নয়। আর 1996 সালে এমিলির মৃত্যুর পর থেকেই অনিতার বক্তব্য বদলে গেল। এখনও কাগজে বেরোয় যে অনিতা চান নেতাজির চিতাবর্ষ রেনকোজি থেকে ভারতে আসুক। ওটা নাকি আসলে নেতাজিরই চিতাবর্ষ। আসলে এটা একটা বিরাট আন্তর্জাতিক ষড়যন্ত্র। খুবই সংক্ষেপে বললাম। এইটুকু শুনে নেতাজির তথাকথিত বিবাহ এবং সন্তান সম্বন্ধে আপনাদের মনে কি হলো অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় নেতাজি। নমস্কার।